মাই স্কিল টেস্টে আরেকটা অধ্যায়ে চলে এলাম। আমি পার্থ স্যার। একের পর এক ক্লাস তোমরা নিশ্চয়ই ফলো করছো এবং এটা প্রায় একটা বিকল্প ব্যবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে আইটিআই ফিজিক্যাল ক্লাসগুলো যেগুলো আছে, আবার পাশাপাশি ইউটিউবের মাধ্যমে তোমরা তোমাদের অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছো। এবং আমি বারবার যেটা বলি, মাই স্কিল টেস্ট তোমাদের একজন সঙ্গী, একজন বন্ধু হিসেবে আইটিআই স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে আছে। সমস্ত ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আমাদের লাস্ট ভিডিওতে আমরা স্যালারির ওপর কথা বলেছিলাম। যারা ভিডিওটা ফলো করেছো তারা নিশ্চয়ই জানো। এবার আমরা ওখানে বলেছিলাম যে কত ধরনের স্যালারি, মূলত গ্রস অ্যান্ড নেট, ট্যাক্স ডিডাকশন, এইগুলো বলেছি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যালারি আমরা যে পাই সেটা কি শুধুমাত্র খরচ করার জন্যে? আমাদের কি একমাত্র ভিউ হবে যে গ্রস থেকে নেট, তারপর যেটা আমি হাতে পেলাম এইটা আমি আমার মতো খরচা করলাম, ঠিক আছে, গ্রস থেকে নেটের মধ্যে আমার সংস্থা তো আমাকে প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমিয়েই দিচ্ছে, তাহলে আর আমি ভাববো কেন? না, কেন নোবডি নোজ অ্যাবাউট দ্য ফিউচার। আগামী দিনে কখন কি প্রয়োজন পড়বে, কখন অর্থের ভয়ঙ্কর দরকার পড়বে, সারা পৃথিবীতে ধরো আমরা সবাই দেখেছি যে একটা পৃথিবীতে সারা বিশ্বটা একভাবে চলছিল, তারপর 2020-তে এসে হঠাৎ একটা অসম্ভব ধাক্কা সারা বিশ্ববাসীর কাছে চলে এলো, কোভিড-19। বহু মানুষের বহু উপার্জন, বহু মানুষের কর্মসংস্থান সমস্ত লণ্ডভণ্ড হয়ে গেছিল ওই 2 বছর। কারা এই ধাক্কা সামলাতে পেরেছে? যারা অত্যন্ত বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে কিছু টাকা জমিয়ে রেখেছিল আগে। আর যারা সেটা করেনি তারা কিন্তু বেশি বিপদে পড়েছিল এই সময়ের মধ্যে। তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের প্যান্ডামিক, হাজার একটা নেগেটিভ সাইড তো অবশ্যই আছে, কিন্তু আবার আমাদের কিছু শিক্ষাও দিয়ে যায়। যে কোনো ঘটনা, যে কোনো লড়াই, ওই নেলসন ম্যান্ডেলার একটা কথা আমি সবসময় বলি, আমার ছাত্রদেরও বলি, আমি নিজেও মনে করি যে আইদার আই উইন অর আই লার্ন। হয় আমি জিতি, হয় আমি জিতবো, আর নয়তো আমি শিখব। তো স্বাভাবিকভাবেই আমাদের অনেক কিছু শিক্ষা এই প্যান্ডামিক দিয়ে গেছে, এবং যারা আমরা এই শিক্ষায় অতীতে শিক্ষিত ছিলাম না তারাও আজকে কিন্তু এই সেভিংসের গুরুত্বটা বুঝতে পারছি। এরও আগে তোমরা হয়তো তখন খুবই ছোট, 2008-9 সারা পৃথিবীতে এক মন্দা আবির্ভাব হয়েছিল, আর্থিক মন্দা, ভয়ঙ্কর। তখনও সেই দেশগুলোর ইকোনমি সামলাতে পেরেছিল যাদের জনগণের, যাদের সিটিজেনের একটু সেভিংসের মানসিকতা বেশি ছিল। যে দেশের মানুষের সেভিংসের মানসিকতা কম, সেই দেশগুলো কিন্তু বেশি ধাক্কা খেয়েছিল। আমি এই কথাটা কেন বললাম? মূল আমার বইয়ের ভাষাতে আসার আগে, কেননা গুরুত্বটা বোঝানোর জন্যে যে সঞ্চয়ের গুরুত্বটা কোথায়। এবার অনেকে ভাবতে পারো যে স্যার আগে তো রোজগার করব তবে তো সঞ্চয় করব, যা রোজগার করছি তাতে তো সঞ্চয় করাই সম্ভব না। তোমরা অনেকেই হয়তো জানো যে অত্যন্ত নিম্নবিত্ত গ্রাম্য পরিবারেও দেখবে মায়েরা না ওই কুলুঙ্গিতে টাকা রেখে দেয়, ছোট লক্ষ্মী ভাণ্ডার বা ভাঁড় যাকে বলে, সেখানেও না একটু 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 করে টাকা জমায়। তো এটা মানসিকতা। খুব কম অর্থ তাদের, রোজগার খুব কম, কিন্তু তার মধ্যেও একটা পার্সেন্টেজ কিন্তু সঞ্চয় করে, এবং সেই ছোট্ট 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 পুঁজিগুলো অনেক সময় বড় বিপদ থেকে মানুষকে উদ্ধার করে। তাই সেভিংস বা সঞ্চয়ের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। এবারে আমি বইয়ের ভাষায় আসি, কেননা আইটিআই তো পড়তে হবে, পরীক্ষা হবে, নম্বরও পেতে হবে। তো বইয়ের ভাষায় চলে আসি। প্রথমেই বলছে
let's learn what savings are. Savings is an amount of money that is put aside without being spent. You can make savings in different amounts and for different reasons. তাহলে সেভিংসটা কি? যে অর্থটা তুমি হাতে পেয়েছো কিন্তু সেটা তুমি খরচা করবে না, অর্থাৎ তোমার প্ল্যানিং এর মধ্যেই তুমি রেখেছো যে এই অর্থটা আমি কিন্তু খরচ করে ফেলবো না, আমার যত প্রয়োজনীয় হোক এটা আমি সঞ্চয় করব বা সেভ করব। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, শানাজ মান্থলি স্যালারি ইজ ₹40,000, লেট লুক অ্যাট হার এক্সপেন্সেস। শানা বলে একটি মেয়ে, তার মান্থলি স্যালারি, মাসিক তার স্যালারি হচ্ছে 40,000 টাকা। এবার সে তার খরচ কি কি আছে? রেন্ট আছে, ভাড়া, বাড়ি ভাড়া ইত্যাদি, 10,000 টাকা। কোর্স ফি, সে কিছু পাশাপাশি কোর্স করে, যেটা আমি সবসময় তোমাদের জোর দিই, আমার বিভিন্ন ক্লাসে আমি বলেছি যে আগামী দিনে তোমরা চাকরি করলেও নিজের কোয়ালিফিকেশন বাড়ানোর জন্য কোথায় কোন রেলেভেন্ট কোর্সেস আছে যেটা তোমার কাজের সাথে যুক্ত করতে পারলে তোমার ভ্যালু অ্যাডেড হবে, তোমার মূল্য আরও বাড়বে বাজারে, সেই কোর্সগুলো কিন্তু করতে হবে। যেমন শানা করছে, সে মাসে 7,000 টাকা খরচা করছে, গ্রসারিজ আছে 2,500, ইউটিলিটিস বিভিন্ন প্রোডাক্টস তার রয়েছে 1,000 টাকা, সেলফোন বিল যেটা আজকের দিনে অবশ্যম্ভাবী আমাদের প্রত্যেকের থাকে 500 টাকা, গ্যাস বিল বা গ্যাসের সিলিন্ডার তো প্রত্যেকের লাগেই 1,000 টাকা। এরপরেও ইটিং অ্যাট আ রেস্টুরেন্ট টোয়াইস আ মান্থ, অর্থাৎ সেখানেও একটু ক্যালকুলেটিভ, সরি এতটাই ক্যালকুলেটিভ যে ওইখানেও তার ফিক্সড রয়েছে যে হ্যাঁ আমি মাসে অ্যাটলিস্ট 2বার আমি বাইরে খেতে যাব। হতেই পারে, রোজগার করছি যখন কোনো কিছুই করব না সেটা তো হতে পারে না, নিশ্চয়ই করবে। সেখানে সে 2,000 টাকা খরচা করছে, তো তার টোটাল এক্সপেন্সেস দাঁড়াচ্ছে 24,000। রোজগার কত? 40,000, খরচ হচ্ছে কত? 24,000। দেখো ও মোটামুটি কিন্তু সবটাই কভার করছে, এমন নয় যে সবটা কভার করছে না। আফটার আর এক্সপেন্সেস শানা হ্যাজ 16,000 লেফট অফ আ মানি, শি ক্যান চুজ হোয়াট টু ডু উইথ দ্য মানি। এবার এই একেবারে অবশ্যম্ভাবী খরচগুলো করবার পরে শানার হাতে কত থাকছে? 16,000 টাকা, 16,000 রুপিস তার কাছে এক্সেস থাকছে। এবার এই 16,000 টাকা কিভাবে খরচ করবে, এটাই হচ্ছে তার বুদ্ধিমত্তার প্রশ্ন। সে ফুর্তি করে, আনন্দ করে, ঘুরে বেরিয়ে, জামা কাপড় কিনে, লাক্সারিজ বিভিন্ন আইটেমস কিনে সে খরচা করে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কি দেখাচ্ছে দেখো, দুটো অপশান বলছে। একটা অপশান, শি ক্যান ইট মোর অফেন অ্যাট রেস্টুরেন্টস, মাসে 2বার কেন খাবে, সপ্তাহে 2বার করে খাবে, করতেই পারে, তার টাকা সে খরচা করছে। She can buy books instead of using the free library in her office. একদিন অফিসে ফ্রি লাইব্রেরিটা ব্যবহার করতো, হাতে টাকা আছে, দূর লাইব্রেরিতে, ফ্রি লাইব্রেরিতে যাবো না, আমি বই নিজের জন্য নিজে কিনবো। She can move to a bigger apartment with higher rent. আমার যে 10,000 টাকার ঘরটা ছিল ওটা তো একটা ঘর, আমি একটু আগেই বলছিলাম যে বড় শহরগুলোতে কি হয়, আগের ক্লাসে বলেছি যে সেখানে 10,000 12,000 নিচে তুমি একটা রুমে ফ্ল্যাটই পাবে না। তো বন্ধু বান্ধব আসে, বাড়ির লোকেরা আসে, তাদের অসুবিধা হয়, তো আমি আরো বড় ফ্ল্যাট পাবো, সেটা করতে পারে। তো এইভাবে সে খরচা করতে পারে। আরেকটা কি অপশন 2, Shana can plan her spending to get something important to her. Shana has been wanting to buy a more comfortable bed for herself. The bed she likes costs ₹50,000. She does not get that amount of money every month. Shana also wants to save the money every month for her retirement. তো একাধিক উপায় রয়েছে, একাধিক উপায় আছে কিন্তু স্পেন্ডিং কর। এর বাইরেও গিয়ে যেটা লাস্টে বলছে দেখো, যে তার রিটায়ারমেন্টের সময় সে কিভাবে চলবে, সেই রিটায়ারমেন্ট প্ল্যানিংটাও সে ইচ্ছে করলে কিন্তু করতে পারে, বিকজ she is having ₹16,000 excess per month. প্রতি মাসে 16,000 টাকা তার কিন্তু এক্সেস থেকে যাচ্ছে, যে টাকাটা একান্তই তার রোজগার। তার অপশান আছে
সে টাকাটা কিভাবে খরচ করবে। এর জন্য তাকে কারোর কাছে কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহি করবার দায়ও তার নেই। So what's the best thing for Shana to do with her rupees 16,000? She can save it. She can split the savings into two sections. If she saves rupees 10,000 every month for 5 months, she can buy her bed. She can also save rupees 6,000 every month until she retires. তাকে ওর একটা শখ ছিল একটা বিশাল একটা বেড কিনবে, which cost 50,000, যেটা তো মাসিক রোজগারের বাইরে। তাহলে ও সেভিংসটা এইভাবে করতে পারে যে একটা অ্যামাউন্ট দ্যাট ইজ 10,000 ও প্রত্যেক মাসে ওটা জমাবে। কেন জমাবে? কেননা 5 মাস বাদে গিয়ে ও ইচ্ছে হচ্ছে বেডটা কেনা। আবার পার্মানেন্টলি একটা জমানোর কথা বলছে যে 6,000 টাকা করে, ওই যে 16-র মধ্যে 10 গেল, 6 পড়ে গেল, যে পরিষ্কার ক্যালকুলেশন অঙ্ক। এই 6,000 টাকাটা ও কিন্তু জমাচ্ছে ফর আ গ্রেটার পারপাস, অর্থাৎ একটা বয়সের পরে যখন শি উইল রিটায়ার ফ্রম আ জব, খরচ তো বন্ধ হয়ে যাবে না, স্যালারি বন্ধ হয়ে যেতে পারে, কাজ শেষ হয়ে যেতে পারে, কিন্তু তার আর্থিক যে খরচের জায়গাটা সেটা তো বন্ধ হচ্ছে না। তো স্বাভাবিকভাবে সেই সময়টার প্ল্যানিং সে আজ থেকে করতে পারে। অর্থাৎ তোমরা জীবনে যখন প্রথম রোজগারের জায়গায় পৌঁছবে বা যারা পৌঁছে গেছো ফ্রম দ্য বিগিনিং, এই চিন্তাটাও কিন্তু করবে যে আজ থেকে 25 বছর 30 বছর বাদে যখন ইউ উইল রিটায়ার, তখন পরবর্তী জীবনটা তুমি কিভাবে কাটাবে। অনেকেই এই চিন্তা ভাবনাগুলো করে না, তাদেরকে আমরা বলি যে বুদ্ধি শুদ্ধি বা বোধ বুদ্ধি কম, একটা সময় টাকা পয়সা উড়িয়েছে জলের মতো, আজকে দেখো বয়সকালে এসে বিপদে পড়েছে। তোমরা সেই বিপদে কখনোই পড়ো না, তোমাদের মধ্যে এই বিচক্ষণতা যেন জন্ম নেয়। দেখো বলছে সেভিংস ক্যান বি স্মল অ্যামাউন্টস অফ রুপিস 10 এভরি উইক or rupees 100 every month. Savings can be for different purposes. They can be short term like savings for a few months or years for buying an item. দেখো বিষয়টা যেটা আমি প্রথম থেকেই বলছি, এটা মানসিকতা। কেউ যদি এই ক্লাসটা শুনতে শুনতে ভাবো যে আগে তো রোজগার করি, বা রোজগার যারা শুরু করেছো তারা যদি ভাবো আগে সেরকম অ্যামাউন্টের তো পাই, তারপর ওসব ভেবে দেখবো সেভিংস টেভিংস, যা পাই তাতে আর সেভিংস হয় না, না, ভুল। এটা একটা মানসিকতা, এটা একটা মেন্টালিটি। তোমার যদি মনে হয় আমি সেভ করবো, তাহলে তুমি সপ্তাহে 10 টাকা, মাসে 100 টাকাও কিন্তু সেভ করতে পারো। এই সেভিংসের মানসিকতাটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা শর্ট টার্ম হতে পারে কিছু মাসের জন্য। ধরো পার্টিকুলার কোনো একটা জিনিস তুমি কিনবে বলে ঠিক করেছো, খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমার একসাথে কেনা সম্ভব নয়, তখন সেটা একটা শর্ট টার্ম সেভিংস হচ্ছে, যে আগামী 1 বছর আমি এই টাকাটা জমিয়ে আমি অমুক জিনিসটা কিনবো, যেটা আমার ইচ্ছে হয়েছে, আমার প্রয়োজন আছে, আমার পরিবারের প্রয়োজন আছে, হোয়াটএভার, সেটা হতে পারে। আরেকটা হতে পারে কি লং টার্ম, যেটা তোমার একেবারে রিটায়ারমেন্ট বেনিফিট অবধি হতে পারে। They can also be for long term like savings for 30 to 40 years for retirement, অর্থাৎ 30-40 বছর ধরেই তুমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট, এই নয় যে খেয়ে না খেয়ে তোমায় জমাতে বলছে, নো, একটা পার্টিকুলার অ্যামাউন্ট তুমি কিন্তু জমিয়ে রাখবে। আমাদের আইটিআই এর অনেক স্টুডেন্টস ওই সেকেন্ড ইয়ারে গিয়ে বলে, স্যার এখান থেকে পাস করে বেরোনোর পর অমুক কোর্সটা করবো, কীরকম খরচ। এখন আমরা জানি যে এডুকেশনে কিন্তু যথেষ্ট খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাহলে যে কথাটা বলছিলাম যে আগামী দিনে সেভিংসের একটা পার্ট যেন এটাও থাকে, যতদিন না সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত বা এস্টাবলিশড হচ্ছ, ততদিন নতুন নতুন প্রয়োজনীয় কোর্সগুলো কিন্তু তোমরা করবে, নিজেদের রোজগার থেকেই করবে, এবং তার জন্যে সেভিংস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আমাদের সবার জীবনে। এটা যেন একটা গুরুত্বপূর্ণ চিন্তা, একটা গুরুত্বপূর্ণ ভাবনা, এটা আমাদের প্রত্যেকের মাথায় থাকে। এবারে যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে টাইপস অফ সেভিংস অপশনস। দেয়ার আর
a few types of savings that a person can consider doing with their money. Imagine savings are different pots of money kept for different things. অর্থাৎ বিভিন্ন উপায়ে, বিভিন্ন প্রকারের, বিভিন্ন কারণে সেভিংস হতে পারে। এখানে যেমন রয়েছে ফর আ বাইক, ফর বাইং আ হাউস, ফর অ্যান এমার্জেন্সি। তো আমাদের দেখবে বিশেষ করে তোমরা যারা এখন একদম কম বয়সী, তোমাদের একটা তো স্বপ্ন থাকতেই পারে, একটা ইচ্ছেই থাকতেই পারে ফর আ নিউ বাইক। তো এই বাইকে যদি কিনতে হয় তাহলে আমরা জানি যে এখন তো ইএমআইতেও পাওয়া যায়, কিন্তু আরেকটা পন্থা থাকে যে আমি আগে টাকাটা জমিয়ে ফেলবো, একটা সার্টেন অ্যামাউন্ট, যে অন্তত ডাউন পেমেন্টের অ্যামাউন্টও আমি জমিয়ে ফেলবো। তো সেই জন্য সেভিংস। আর একটু বড়োভাবে ভাবতে গেলে, আর একটু বড় আকারে চিন্তা করতে গেলে, ফর বাইং আ হাউস, ফর বাইং আ হাউস ইটস আ হিউজ থিং, অনেকগুলো টাকার প্রশ্ন। কেউ ফ্ল্যাটের কথা ভাবতে পারে, কেউ বাড়ি বানানোর কথা ভাবতে পারে, কিন্তু সেগুলো করতে গেলেও তোমায় কিন্তু একটা সেভিংসে যেতে হবে। প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা তো আছেই, যদি না থাকে এমন সংস্থা যেখানে হয়তো খুব কম সংখ্যক কর্মচারী কিন্তু ইউ আর গেটিং আ গুড মানি, একটা ভালো স্যালারি তুমি পাচ্ছ, যে টাকাটা তুমি জমাতে পারো, যে টাকার মধ্যে থেকে একটা অংশ তুমি অবশ্যই তোমার সেভিংসে রাখতে পারো। সো ইউ ক্যান গো ফর অ্যানাদার টাইপ অফ প্রভিডেন্ট ফান্ড, দ্যাট ইজ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যেটা পিপিএফ। তো সেইখানে তুমি টাকা জমাতে পারো এবং সেই টাকা জমিয়ে একটা সময়ের পর গিয়ে তুমি একটা বাড়ি কেনার কথা ভাবতে পারো। আর থার্ড যেটা বলছে সেটা হচ্ছে ফর এনি এমার্জেন্সি। এটা কিন্তু প্রত্যেকের করা উচিত। এইটা তুমি করবে কি করবে না, এইটা তোমার অলরেডি থাকতে পারে, বা তোমার সেরকম নিজের বাড়ির প্যাশন নেই, হতেই পারে, কিন্তু এইটা তোমার আমার হাতে নেই। ওই জন্য ডে ওয়ান থেকে, তোমার ইনকামের প্রথম দিন থেকে এই জমানোটা কিন্তু করতেই হবে। তাই পরিষ্কার হচ্ছে যে টাইপস অফ সেভিংসের প্রশ্ন আসছে, এবং সেই সেভিংসের মূল বিষয়টা হচ্ছে একটা হলো লং টার্ম সেভিংস, অর্থাৎ যে সেভিংসটা কিন্তু এক্ষুনি কিছু হবে না, দীর্ঘদিন ধরে তোমায় সেভিংস করে যেতে হবে। যেমন এইমাত্র আমি যেটা বললাম যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সেভ দেয়ার ফর 15 ইয়ার্স। একটা 15 বছরে তোমাকে টার্মে ঢুকতেই হবে, বা তুমি একটা বড় বেশি দিনের এফডি বা ফিক্সড ডিপোজিটে তুমি টাকা রাখো, ও তারও একটা লকিং আছে, তার মধ্যে তুমি দুম করলেই তুলতে পারবে না। তো সেই ধরনের a long term savings or fund is money that is put aside for a big expense many years from now. When you are young, it is difficult to think about retirement or your child's college fund. দেখো, তোমরা যারা এখন সবে আইটিআইতে পড়ছো বা আইটিআই থেকে পাস করছো, সদ্য পাস করেছো, তোমাদের অনেকের পক্ষে, আমি সবার বলবো না, অনেকের পক্ষে এত লং টার্ম চিন্তা হয়তো আসেই না মাথায়, কিন্তু যাদের আসে তারা কিন্তু জীবনটা অনেক শান্তিতে কাটাতে পারবে পরবর্তী জীবনটা। এখানে যে এক্সাম্পলসগুলো দেখছে সেটা হচ্ছে যে তুমি চাকরিতে ঢোকার পরেই এরা বলছে তোমার রিটায়ারমেন্ট বেনিফিটের প্রশ্ন, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে তুমি কি করবে, বা তোমার পরবর্তী জেনারেশনকে, তোমার ছেলে মেয়ে, তাদের পড়াশোনার টাকা, অর্থাৎ তুমি ডে ওয়ান থেকে তোমাকে এতটা ক্যালকুলেটিভ হতে বলছে। সবাই হতে পারে না, যারা হতে পারে আমি যেটা বললাম যে তাদের লাইফটা অনেক স্মুথ যায়। These expenses seem very far away. They are also expenses that need a lot of money. হয়তো এই অর্থ ব্যয়গুলো অনেক বছর বাদে হবে, এই প্রয়োজন বহু বছর পরে আসবে, কিন্তু আসবে। তো স্বাভাবিকভাবে তার জন্যে ইউ নিড মানি। সেটা আজকে নয় বলে ও পরে দেখা যাবে, সেটা সঠিক চিন্তা নয়। তোমাকে কিন্তু এখন থেকে তার ব্যবস্থাপনাগুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ সহজ বাংলা ভাষায় হচ্ছে ভবিষ্যৎ চিন্তাটা প্রথম দিন থেকেই করতে হবে, ডে ওয়ান থেকেই তোমাকে ভাবতে হবে। লং টার্ম সেভিংস হেল্পস আস টু প্রিপেয়ার ফর বিগ এক্সপেন্সেস ইন দ্য ফিউচার। We can do that by saving small amounts of money over a long period of time.
কম অ্যামাউন্টের মানি দীর্ঘদিন ধরে জমা। তুমি যদি ভাবো কবে আমি অনেক টাকা রোজগার করব আর বড় বড় টাকা একেবারে 50,000 80,000 করে করে ফিক্সড ডিপোজিট করব, সেটা ভেবো না। তুমি ছোট ছোট অ্যামাউন্ট দীর্ঘদিন ধরে জমাও, একবারে বড় বড় ব্লক তুলে তুলে জমা করবে সেটা করতে যাও না। অনেকে এলআইসিতে টাকা রাখে, তার একটা জীবন বীমার যে প্রশ্নটা আছে, জীবনের যে জীবন মৃত্যুর যে প্রশ্নটা আছে সেটা যেমন আছে, আবার এটা কিন্তু একদিক থেকে সেভিংসেরও একটা ওয়ে। ওই প্রিমিয়াম মাসে 3 মাসে বছরে একটা প্রিমিয়াম তোমাকে জমা করতেই হবে, এবং তুমি 10 বছর টার্মে, 15 বছর টার্মে, 20 বছর টার্মে তুমি করতে পারো। তো স্বাভাবিকভাবে আজ থেকে তুমি যে ছোট্ট ছোট্ট অ্যামাউন্টটা জমা করছো, সেটা সুদে আসলে ইন্টারেস্ট সহ তুমি টাকাটা যখন 20 বছর বাদে পাবে, সেই অ্যামাউন্টটা কিন্তু হিউজ। তো স্বাভাবিকভাবেই এইগুলো হচ্ছে তোমার লং টার্ম সেভিংসের মধ্যে পড়ছে। এবার হচ্ছে ইমার্জেন্সি সেভিংস। এমার্জেন্সিস আর প্রবলেমস দ্যাট ক্যান অ্যারাইজ সাডেনলি উইদাউট এক্সপেকটেশন। দেখো, এমার্জেন্সি কখনো তোমাকে বলে আসবে না যে অমুক দিন তোমার এই বিপদ হইবে কাজে তুমি টাকা রাখো, এরকম ভাবে আসবে না, এটা হঠাৎই আসে। এমার্জেন্সি বা এই ধরনের বিপদ মানুষের মাথায় হঠাৎ করেই আসে, কিন্তু তার প্রস্তুতি, কি প্রস্তুতি নেবে? একটাই প্রস্তুতি হয়, আর্থিক সংস্থানটা রেখে দেওয়া, যাতে তুমি বড় কোনো বিপদ এলে সেটা সামনা করতে পারো, সেটা তুমি সামলাতে পারো। A medical emergency can suddenly require you to spend a large amount of money. হঠাৎ করে কোনো মেডিকেল এমার্জেন্সি এসে গেলে, এখন যেমন একটু আগে আমি বললাম যে পড়াশোনার খরচ বিশাল জায়গায় পৌঁছচ্ছে, একইভাবে বা তার থেকেও বেশি বলতে গেলে মেডিকেল এক্সপেন্সেস কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আমরা প্রত্যেকেই জানি তার ওষুধের দাম, হসপিটালাইজেশন ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু সাধারণভাবে আমরা যে নিত্যকার দিন যাপন করি, সেখানে এই ধরনের কোনো ধাক্কা এসে গেলে অনেক পরিবার তার আর্থিক স্থিতি লণ্ডভণ্ড হয়ে যায়। তো তার প্রস্তুতি কিন্তু মানুষের রাখা উচিত অনেক আগে থেকে। An emergency fund is money that is saved and put away to use in case of an emergency. It can make it easier to deal with emergency. এটা যদি আগের থেকে প্রস্তুতি থাকে, আগের থেকে তার যদি আর্থিক সংস্থান করে রাখা সম্ভব হয়, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি সামাল দেয়া অনেক সহজ হয়। When you have an emergency savings fund, it's important to know clearly what is an emergency and what isn't. It can be tempting to use an emergency fund for expenses like going on a vacation. এবারে এই এমার্জেন্সির গুরুত্বটা, কোনটা এমার্জেন্সি এটা বুঝতে হবে। এরকম যেন না হয়ে যায় তুমি এমার্জেন্সি পারপাসে টাকা তুলে রেখেছিলে, এইবার হঠাৎ করে বাড়িতে হুজুক উঠেছে, অমুক জায়গায় বেড়াতে যাওয়া হবে, ঠিক আছে ওই ফান্ড থেকে নিয়ে বেড়াতে চলে গেল। নেভার ডু দ্যাট। এইটা কিন্তু করো না। তোমার জীবনশৈলী তাতে স্থিতিশীল থাকবে না, অস্থিতিশীল হয়ে পড়বে। এই বিষয়গুলো এমপ্লয়াবিলিটি স্কিলসে কেন আছে? তার কারণ হচ্ছে এই সফট স্কিল বা এমপ্লয়াবিলিটি স্কিলকে লাইফ স্কিলও বলে। তোমার জীবনশৈলী কেমন হবে সেই শিক্ষাও কিন্তু এই সাবজেক্ট তোমাদের প্রতিনিয়ত তোমাকে সেই গাইডেন্সটা দিয়ে চলবে, তোমাকে গাইড করবে যে কোন পদ্ধতিতে তুমি তোমার জীবনযাপন করবে। তো স্বাভাবিকভাবেই এই সফট স্কিলকে লাইফ স্কিলও বলা হয়। When you have an emergency, it's important to know clearly, এটা বলে দিলাম। নেক্সট হচ্ছে, when you set up an emergency fund, decide what kind of emergencies you will use it for. The emergency savings pot is to be opened and used during the time of an emergency. তো স্বাভাবিকভাবেই কি জন্যে, কোন এমার্জেন্সির জন্য তুমি টাকাটা রাখছো, সেটা আগে মাথায় খুব ভালোভাবে ক্লিয়ার করে, খুব পরিষ্কার যেন তোমার মনের মধ্যে থাকে যে কি কারণে তুমি এই ফান্ডটা গঠন করছো, কি কারণে তুমি এই ফান্ডটা তৈরি করছো। দেখো, পরিষ্কার বলে দিচ্ছে, দ্য এমার্জেন্সি সেভিংস পট ইজ টু বি ওপেন অ্যান্ড ইউজড ডিউরিং দ্য টাইম অফ অ্যান এমার্জেন্সি। অর্থাৎ একমাত্র এমার্জেন্সির সময় কিন্তু এই টাকায় হাত দেবে। এই বক্সে তুমি তখনই হাত দেবে, এই ফান্ডে
তুমি তখনই হাত দেবে, এই ফান্ডকে তুমি তখনই ইউজ করবে যখন সেই এমার্জেন্সিটা তোমার সামনে এসে দাঁড়াবে। নেক্সট বলছে গোল সেভিংস। A goal savings fund is money that you save for a specific goal that you have set for yourself. A goal fund can be different things for different people. Maybe you want to buy a new bike or go on a vacation trip. গোল সেভিং দেখো শব্দটার মধ্যেই রয়েছে যে এই সেভিংসের একটা পার্টিকুলার লক্ষ্য আছে, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শর্ট টার্ম হয়। একদম শুরুতে বলছিলাম যেটা, যে একটা বাইক কিনবো, টাকা জমানো শুরু, বাইক কেনা হয়ে গেল, ওই ফান্ডটা শেষ। তুমি ঠিক করেছো যে 2 বছর বাদে কাশ্মীর বেড়াতে যাবে, তোমার পরিবার নিয়ে, তো তুমি একটা ক্যালকুলেট করে দেখলে যে এত টাকা খরচা হবে, তো এখন থেকে তুমি তোমার টাকা জমানো শুরু করলে, প্রতি মাসে একটা টাকা তুমি সরাতে আরম্ভ করলে। কেন? 2 বছর বাদে কাশ্মীর যাবে। অর্থাৎ এই ধরনের গোল সেভিং একদম সরাসরি একটা লক্ষ্যকে সামনে রেখে তুমি মানি সেভ করতে শুরু করেছো, এবং স্বাভাবিকভাবে ওই গোলটা যখন অ্যাচিভড হয়ে গেল, ওই লক্ষ্যটা যখন পূরণ হয়ে গেল, তখন সেই ফান্ডটা আবার বন্ধ হয়ে গেল। তো গোল সেভিংসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে হঠাৎ করে ঠিক করলো বাড়িতে টাকা নেই, ধার দেনা করে বা বাড়ির প্রয়োজনীয় ফান্ডে হাত দিয়ে কোথায় যাচ্ছি? বেড়াতে যাচ্ছি। নিশ্চয়ই বেড়াতে যাবে, মানুষের জীবনে চলতে গেলে সব কিছুরই প্রয়োজন আছে, অবশ্যই বেড়াতে যাবে। কেন যাবে? ভ্যাকেশনে যাবে না? নিশ্চয়ই যাবে, বাট সেটাও যেন খুব ক্যালকুলেটিভ, একেবারে ক্যালকুলেশনের মধ্যে থেকে সেটা হবে। কোনো বেরিয়ে এসে যেন এরকম হয় না হাতে একটা পয়সা নেই। দেখবে অনেকে বলে এই তো বেরিয়ে এলাম, হাতে একটা পয়সা নেই, সব খরচ হয়ে গেছে। কেন হবে? বেড়ানোর প্ল্যানিংটা অনেক আগে থেকে রাখো না, সেই মতো তুমি কিছু অর্থ সেখানে জমা করতে থাকো, যাতে তুমি যখন বেড়াতে যাবে তুমি রাজার মতো বেড়াতে যাবে, কোনো অসুবিধা নেই। ফিরে আসবে যখন, তখন একদম ভিক্ষুকের মতো ফিরবে না, কেন তোমার নর্মাল যে খরচ খরচা সেটা তো চলছেই। ওটা তো একটা টাকা যেটা তুমি জমিয়ে রেখেছিলে, খরচটা সেইখান থেকে হয়েছে, তোমার গায়ে লাগবে না। তো স্বাভাবিকভাবেই সেভিংসের অনেক পার্ট, অনেক গুরুত্ব। বলছে if you want to buy a bike for 90,000 and you save rupees 3,000 every month, your goal savings fund is completed in 30 months. 90,000 টাকা বাইক কিনবে ঠিক করেছো, 30 মাস মানে এক্স্যাক্টলি 2.5 বছর, 12-12-24 আর 6 মাস, 30 মাস। তা 30 মাস তুমি যদি 3,000 টাকা করে সরাতে পারো, you don't have to go for EMI or borrow money from somebody. কারোর থেকে তোমায় ধার দেনা কিচ্ছু করতে হবে না, তুমি নিজের টাকাতে বুক বাজিয়ে যাবে বাইকটা কিনবে। অপেক্ষা করো না 2.5 বছর, কোনো চাপ থাকবে না, কোনো ইএমআই এর, কোনো ধার দেনার কোনো চাপ থাকবে না, তোমার পরিবারের নিত্যদিনে খরচে হাত পড়বে না, সবটাই খুব স্মুথলি হবে, অত্যন্ত নর্মালসির সাথে হবে, খুব স্বাভাবিকভাবেই হবে। তো প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত ক্যালকুলেশনে যদি তুমি চলো, তাহলে কোনোটাই কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কি শিখলাম? একটা হচ্ছে লং টার্ম সেভিংস, একটা হচ্ছে এমার্জেন্সি সেভিংস, আর একটা হচ্ছে গোল সেভিংস। এই তিনটে জিনিস একদম ক্লিয়ার ভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম। একটা কি বলবো ওয়ে বলছে যে সেভিংসটা কিভাবে তুমি করবে, খুব ছোট্ট করে বলে দিচ্ছে, আমি ওপরের ডিটেলসে যাচ্ছি না, আমি পয়েন্টে চলে আসছি। হাউ আর সাম টিপস টু সেভ মানি ওয়াইজলি অ্যান্ড এফেক্টিভলি, কিছু টিপস দিচ্ছি। কিপ ট্র্যাক অফ এভরিথিং ইউ স্পেন্ড মানি অন, রাইট ইট ইন আ নোটবুক অর রেকর্ড ইট অন ইউর ফোন। হয় নোটবুকে লিখে রাখো বা ফোনে তোমার নোটে লিখে রাখো যে তোমার প্রতিদিনের প্রত্যেকটা খরচ, এটা একটা হ্যাবিট। দেখবে আগেকার মানুষরা ডায়েরিতে সব লিখে রাখতো, প্রত্যেক দিনের খরচ, বাজার খরচ সব লিখে রাখতো। তখন আর্থিক সংস্থান একটু কম ছিল, মানুষ খুব হিসেব করে চলত। এখন হঠাৎ করে একটু অনেক মানুষের হাতে টাকা এসে গেছে বলে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট সেটা একটু পাল্টে গেছে, একটু যেন বেহিসাবি চলতে মানুষ পছন্দ করছে, এবং তার বিপদেও মানুষ বেশি পড়ছে। Find simple ways to cut your spending. Avoid spending time scrolling on shopping websites. If you don't need to buy anything specific, wait and think before buying. তো অনেকে আছে
ওই দেখবে, আমি নাম করব না, বিভিন্ন যে শপিং সাইটগুলো আমাদের মোবাইলে আছে সেগুলো সবসময় সার্ফিং করে, এটা দেখে ওটা দেখে সেটা দেখে, নিজেকেই নিজে প্রভোগ করে, কিনে ফেলিই না আননেসেসারি, যার কোনো প্রয়োজন ছিল না। ওই দেখতে 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 সাইটগুলো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল একটা, ও ঠিক আছে, কত দাম একটা টি শার্ট, কত দিচ্ছে, 63% ডিসকাউন্ট দিয়ে 350 টাকা, কোনো প্রয়োজন ছিল না, কিনে ফেললো। একটা স্পোর্টস শু 3500 ডিসকাউন্ট দিয়ে দেখা যাচ্ছে হয়তো 700 টাকা, কিনে ফেললো। তো এই যে প্রভোকেশন, মার্কেট ইকোনমি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে প্রবণতা, এখন আমরা তার কিছুটা দাস হয়ে গেছি, আমরা তার দাসত্ব করছি। তো এই আননেসেসারি খরচগুলো কিন্তু আমাদের অনেকের হ্যাবিটে চলে এসছে। সেটা ক্লিয়ার গোল ফর ইউর সেভিংস, একদম পরিষ্কার একটা লক্ষ্য স্থির করো, পরিষ্কার লক্ষ্য স্থির করো যে সেভিংস আমাকে করতেই হবে। আমি এইভাবে এই ভাগে অলরেডি তোমরা শুনলে, আমি সেভিংস করব, আমার খরচ যাই থাকুক তার মধ্যে থেকে যতটুকু অ্যামাউন্ট হোক, I have to save that money. Put your savings money in a place where you can't easily spend it. For small savings and goals, use an envelope or box. যদি তুমি বাড়িতেই বসে এই টাকাটা জমাও, তাহলে এমন জায়গায় জমাও যেখানে তুমি দুম করে হাত দিতে পারবে না বা খরচ করতে পারবে না। For larger savings amounts, put your money in a deposit account or in another bank account. তো যদি আরো স্পেসিফিক ভাবে আরেকটু বড় অ্যামাউন্ট রাখতে চাও, আমি একটু আগেই শব্দগুলো বারবার ব্যবহার করেছি, ফিক্সড ডিপোজিট, পিপিএফ, এই ধরনের জায়গায় ঢুকিয়ে দাও, যাতে করে তুমি সেই টাকা সহজে তুলতে পারবে না, অর্থাৎ কিছুটা কম্পালশনের মধ্যে তুমি পড়ে যাবে এবং সেভিংস তোমার হবেই হবে। তো মোটামুটি সেভিংস নিয়ে আমাদের সিলেবাসে যা রয়েছে সেইটা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করলাম, আশা করি বুঝতে পেরেছো, এবং আগামী দিনে তোমাদের জীবনের চলার পথে এই বিষয়গুলোই তোমাকে শিক্ষা দেবে তুমি কিভাবে চলবে। যেমন আমাদের এই চ্যানেল মাই স্কিল টেস্ট প্রতিনিয়ত তোমাকে গাইড করবে তোমার আইটিআই জীবনের পড়াশোনার ক্ষেত্রে, সেটা হার্ড স্কিল হোক, সেটা সফট স্কিল হোক। আর সফট স্কিলের একটা নাম তো এমপ্লয়াবিলিটি স্কিল, আরেকটা নাম কিন্তু লাইফ স্কিল, অর্থাৎ তোমার জীবন শৈলীকে চেঞ্জ করতে পারে এই সাবজেক্ট। তো আগামী দিনে আবার দেখা হবে, আবার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমি পার্থ স্যার তোমাদের সামনে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকো।